আসসালামু আলাইকুম। এখন আমরা প্রথম আমাদের অধ্যায় যেটা ছিল অবজেক্ট ক্লাস রিলেটেড, এই অধ্যায় আমি যে সাজেশনগুলো আপনাদেরকে দিয়েছিলাম তার প্রত্যেকটার বাস্তবে কেমন দেখায় ওইটা আপনাকে দেখাবো, যার মাধ্যমে আপনি সহজে বিষয়গুলোকে ভেতরে নিতে পারবেন। কারণ আমাদের ব্রেইন যখন কোনো জিনিস আমরা বাস্তবে দেখতে পারি ওইটার মনে রাখার ক্ষমতা অনেক বেশি হয়। যেমন আপনি চিন্তা করতে পারেন, আপনি যখন একটা মুভি দেখেন, মুভির কাহিনীগুলো বাস্তবে দেখায় বলে আপনি খুব সহজে অনেক কিছু মনে রাখতে পারেন। বাট একই সাথে যখন আপনাকে বই পড়তে বলা হয় তখন কিন্তু আপনি পারেন না, বা ওইগুলো আপনার মনে রাখা খুবই কষ্টকর হয়ে যায়। এই জন্য আপনাকে দেখাবো ভিজুয়ালাইজেশন। প্রথম ভিজুয়ালাইজেশনটা দেখবো হচ্ছে একটা অবজেক্ট বলতে কি বোঝায়, অবজেক্ট জিনিসটা কি। সো অবজেক্ট জিনিসটা দেখবো তার আগে আমরা দেখে কোডে অবজেক্ট জিনিসটা কেমন দেখায়। আচ্ছা, প্রথমে বলি, এইটা হচ্ছে একটা ক্লাস, দেখেন নাম লেখা হচ্ছে ক্লাস। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করে নিই। দেখেন এটা একটা ক্লাস, দেখছেন? ক্লাসের একটা নাম দিছি পার্সন। এখন এই ক্লাসটা শুরু হয়েছে এখানে, দেখেন এর রং আর এর রং এক, তার মানে এই ক্লাসটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এইখানে, এই যে এইখানে। আচ্ছা, ওকে। এখন এই ক্লাসের মধ্যে কি করছি ওইটা আপাতত আমরা বুঝবো না, আমরা জাস্ট বুঝি যে আমাদের একটা ক্লাস আছে, যে ক্লাসটা শুরু হয়েছে এখান থেকে, ক্লাসটা শেষ হয়েছে এখানে, এবং ক্লাসের একটা নাম আছে যার নাম আছে পার্সন। আচ্ছা, এখন ক্লাস জিনিসটা একটু বুঝে ফেলি। মনে করেন আপনি কি দেখছেন যে আমরা ছোটবেলায় অনেক এটা নিয়ে খেলাধুলা করছি, যে ইট তৈরির যে ফ্রেম থাকে না, ইট তৈরির ফ্রেম, ফার্মা কি, ফার্মা মেবি বলে, তবে একটু দেখে ফেলি ইট তৈরির। আহ, so, ইট তৈরির ফ্রেম মেবি, ইট। ওকে, সে হয়তো আসতেছে না। আচ্ছা, 1 মিনিট, আমি এটা একটা কাজ করি। ইট তৈরির ফ্রেম। আচ্ছা, সো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে, আচ্ছা সো লেখাটা হচ্ছে মেনলি হোয়াটসঅ্যাপে দিলাম, এখন এটা কপি করে আপনাদেরকে দেখাবো। তো ক্লাসটা যে অ্যাকচুয়ালি কি আপনি একটু বুঝতে পারবেন, একদম ভিজুয়ালাইজ করতে পারবেন। তো এখন এইটা একটু খেয়াল করেন, এটা আমি হচ্ছে, আচ্ছা এখন ব্যাপারটা, ক্লাসটা কি এখন বুঝতে পারবেন। ক্লাস হচ্ছে মেনলি, আমাদের এটা কোথায় গেল, আচ্ছা একটু ওয়েট করি, কারণ হচ্ছে কি এটা ভালো করে বুঝতে হলে, মানে এটা বুঝতে পারলে মেনলি সব এখানে একটা জিনিসও না আপনি বুঝবেন না। তো আমরা একটু ভালো করে বোঝার জন্য একটু টাইম নিই। ওকে, সো এখন এটা আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে এইটা। So, এটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, তাই না? এখন এই যে একটা জিনিস বানাইছে না, আহ, এই যে জিনিসটা আমরা বানাইছি, অর্থাৎ so, না ডিস্টার্ব করতেছে, এইটা যেটা, এই যে ফ্রেম, যেটা এই ফ্রেমটা মেনলি ক্লাস। আপাতত এইভাবে চিন্তা করেন, এই ফ্রেমটা হচ্ছে ক্লাস, যার মধ্যে আমরা একটা স্ট্রাকচার তৈরি করব। যেমন এখানে একটা স্ট্রাকচার তৈরি করে রাখছি আমরা, স্ট্রাকচার তৈরি একবার করব। এই তৈরি করার পর এইটার এইটার মতোই আরো মনে করেন কয়েক হাজার জিনিস আমাকে লাগবে। আমার মনে করেন ইট কয়েক হাজার লাগবে, এই জন্য আমরা ইটের মধ্যে, ইটের যেভাবে প্রয়োজন ওইভাবে একটা জিনিস তৈরি করে রাখছি। সো আমাদের এমন কিছু কয়েক হাজার বার লাগতে পারে, কয়েক লাখ বার লাগতে পারে, ওইটার জন্য আমরা একটা ক্লাস তৈরি করছি। ঠিক আছে, যে মনে করতে পারেন যে একজন স্টুডেন্ট, মানে আমাদের একটা
কলেজে অনেক অনেক স্টুডেন্ট আছে, তাই না? সো এই স্টুডেন্টগুলো সকল ইনফরমেশন আমরা ডেটাবেজে সেভ করবো, অর্থাৎ মনে করেন একটা জায়গায় সেভ করে রাখবো। তো ওই জায়গাটায় ডেটাবেজ সেভ করতে হলে একটা সিস্টেম আছে, তাই না? যেমন নেম থাকবে এখানে, এই নেমের মধ্যে অবশ্যই এখান থেকে একটা নেম নিতে হবে এবং ওই নেমটা এর মধ্যে পাঠিয়ে দিতে হবে। তার রোল থাকবে, তো অবশ্যই এখানে রোলটা নিতে হবে, তারপরে তার মার্ক থাকবে, এভাবে জিনিসপত্র অবশ্যই ফার্স্টে নিতে তো হবে, তাই না? আচ্ছা, এই যে নিব না, এই নেওয়ার জন্য আমরা একটা সিস্টেম তৈরি করব, এটা হচ্ছে ক্লাস হবে, ঠিক আছে? এই ক্লাসটা কেমন, এই ফ্রেমটার মতো একটা ক্লাস হবে, এবং আমাদের অবজেক্টটা হয় হচ্ছে এইটা যেটা বেরোলো, এর মধ্যে জিনিসপত্র দিচ্ছেন, দেওয়ার পরে যেটা বেরোচ্ছে এটা হচ্ছে অবজেক্ট। আশা করি বুঝতে পারতেছেন। অবজেক্ট মেনলি কি, অবজেক্ট কি, আমরা যদি বাংলায় বলি যে অবজেক্ট কি, কোনো একটা বস্তু, তাই না? তো এইটা একটা বস্তু, তাই না? এটা তো একটা বস্তু, এইটার একটা ফ্রেম তো একটা বস্তু না? তার মানে এইটা ছিল একটা ক্লাস, ক্লাস একটা টেমপ্লেট বা ব্লু প্রিন্ট, যেটাকে ব্যবহার করে অনেক অনেক ক্লাস অবজেক্ট তৈরি করতে পারবেন আপনি, হাজার হাজার অবজেক্ট তৈরি করতে পারবেন। আপনার যখন সিমিলার টাইপের কোনো একটা জিনিস কয়েক লাখবার প্রয়োজন হবে বা কয়েক হাজারবার প্রয়োজন হবে, অবশ্যই আপনি প্রত্যেকবার এই ইটের তৈরি করার জন্য কি করবেন, আপনি কি এই ফ্রেম না তৈরি করে এভাবে আপনি হাতে হাতে ইট বানাবেন প্রত্যেকবার, এখন কয়েক হাজার বানাবেন? পসিবল? তার চেয়ে আমি একটা জিনিস বানাই নিলাম এবং বানানোর পর ওইটা ব্যবহার করলাম বারবার। আপনি যদি মনে করেন একটা ফ্রেম ব্যবহার না করতেন, তাহলে দেখা যেত ইট একবার একটা বাঁকা হতো, একটা তেরা হতো। তো ক্লাসটা একবার তৈরি করে ফেলবেন, তৈরি করার পর ওইটা আর আপনার লেখা লাগবে না, মানে ওইটার মধ্যে আর কিছুই করা লাগবে না, জাস্ট ক্লাসটা ব্যবহার করবেন এবং ওইখান থেকে আপনি ইনফরমেশনগুলো দিবেন, অটোমেটিক মেমোরিতে সবকিছু চলে যাবে। ঠিক আছে? তার মানে এইটা একটা ক্লাস, একটা ব্লু প্রিন্ট বা একটা ফ্রেম। অবজেক্ট হচ্ছে ওইটা থেকে যেটা আসলো বা এইটা ব্যবহার করে যেটা আসলো, এটা হচ্ছে একটা অবজেক্ট। এইটুকু বুঝতে পারলে আপনি ক্লাস এবং অবজেক্ট বুঝে গেছেন। আচ্ছা, ঠিক আছে। তো এখন চলেন আমরা একটু কোডে দেখে আসি ক্লাস এবং অবজেক্টের বিষয়টা। আচ্ছা, তো দেখেন একটা ফ্রেম আমরা তৈরি করে ফেলেছি, একটা ফ্রেম তৈরি করছি, পার্সনের ফ্রেম। তো এই পার্সনের ফ্রেমের মধ্যে কি হবে, পার্সনের তার নাম এবং এজ দিবে এবং অটোমেটিক্যালি সেটা মেমোরিতে সেভ হবে এবং সেভ হবে এইটার সাহায্যে। এটাকে এটা বোঝার দরকার নাই, আপাতত প্রয়োজন নাই বোঝার। এটা একটা ফাংশন। সো এটুকু বোঝার দরকার নাই, জাস্ট আপনি বুঝলেন যে ক্লাস দেখতে কেমন হয়। এটা এটা এই হচ্ছে ক্লাস, একটা ক্লাস কিওয়ার্ডটা লিখতে হয়, ক্লাসের নামটা লিখতে হয়। ঠিক আছে? তারপরে আপনার ভিতরে যদি কোনো কোড ফোড লেখার প্রয়োজন হয় ওইগুলো আপনি লিখবেন। ওকে, এইগুলো প্রথম বিষয় যে ক্লাস কেমন। এখন দেখেন এখানে কি, এখানে পার্সন লিখছি কিন্তু, দেখছেন? আচ্ছা, এখন আমরা যদি একটা অবজেক্ট যেখানে লিখছি সেটা যদি চলে আসি, সো অবজেক্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের নাম দিচ্ছি সাউন্ড। তো এটা লেখার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের মেমোরি, ঠিক আছে? যেখানে আমরা ডেটাগুলো সেভ করতেছি। সো কি হচ্ছে, আমরা বলতেছি আমরা একটা অবজেক্ট নিব, সাউন্ড একটা অবজেক্ট নিব। কার অবজেক্ট নিব? স্টুডেন্টের অবজেক্ট নিব। আচ্ছা, আমরা এখানে স্টুডেন্টের অবজেক্ট নিছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এইটা দেখালে আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটা পার্সনের অবজেক্ট, পার্সন। আচ্ছা, সো এখানে স্টুডেন্টের অবজেক্ট নিয়ে আসলো, এটাকে আমরা রিপ্লেস করে এখন করবো হচ্ছে আমরা পার্সনের, কারণ পার্সনটার দেখে আপনি সহজে বুঝতে পারবেন। সো এখন আমরা বললাম যে আমরা পার্সনের একটা অবজেক্ট তৈরি করব, এই অবজেক্টটা রাখবো কার মধ্যে, শাওন নামে একটা জিনিসের মধ্যে রাখবো। তার মানে মেমোরি তখন বলে ঠিক আছে, সো আমার মধ্যে রাখবো হচ্ছে শাওন, শাওন নামে একটা জিনিস থাকবে। এই শাওনটা মেনলি কিন্তু অবজেক্ট, ঠিক আছে? এখন অবজেক্ট কিভাবে হচ্ছে ওটা দেখায়। শাওন নামে একটা জিনিস আমরা মেমোরিতে তৈরি হয়ে গেল। এখন আমরা বলছি যে আমরা পার্সনের অবজেক্ট তৈরি করব। তাহলে পার্সনের অবজেক্ট যখন তৈরি করতে চাবো তখন কি হবে, পার্সনের মধ্যে যতগুলো ভ্যারিয়েবল আছে সবগুলো কপি হয়ে চলে আসবে। তো নেম চলে আসলো, তারপরে এসটা চলে আসলো। আচ্ছা, এটুকু গেল। আচ্ছা, তারপরে এই যে নেম, নেমের ভ্যালু দিচ্ছে কি, সাউন্ড। তখন নেমের মধ্যে চলে আসবে সাউন্ড, এবং এজ যেটা ছিল তার মধ্যে চলে আসবে 20। তাহলে এই যে জিনিসটা কার মধ্যে আছে, সাউন্ডের মধ্যে আছে। এই সাউন্ডটা কিভাবে তৈরি হলো,
দেখেন আমরা বলছি নিউ নতুন একটা অবজেক্ট তৈরি করবো, নতুন কিছু একটা তৈরি করবো, কি করে তৈরি করবো, পার্সন। তাহলে পার্সনটাকে ব্যবহার করে কিন্তু আমি এই জিনিসটা তৈরি করতেছি, এবং আমি ইচ্ছা করলে এটা কয়েক হাজার বার করতে পারবো, এবং আমাদের কোনো ক্লাস টাস লিখতে হবে না এখন আর। জাস্ট জাস্ট অবজেক্টের নাম চেঞ্জ করবো এভাবে, কেমন এই যে এইভাবে করবো। সে হচ্ছে দেখেন জাস্ট এইখানে সাউন্ড লেটস 1 দিলাম, তাহলে কিন্তু আমাদের নতুন আরেকটা অবজেক্ট তৈরি হয়ে গেল। তখন কি হবে, মেমোরিতে গিয়ে আরেকটা অবজেক্ট তৈরি করবে, এটার নাম কি হবে, সাউন্ড 1। তার মধ্যে কি হবে, এরকম ভ্যালুগুলো থাকবে, ঠিক আছে। এখানে যেমন ভ্যালু ছিল নেম এজ এভাবে থাকবে। তার মানে এইগুলো হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মেনলি কি, ক্লাস যেটা থাকবে, ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট, যেটা আমাদের যেরকম জিনিস লাগবে ওরকম একটা জিনিস বানায় নিব। তারপর ওইটার মধ্যে আমরা এখান থেকে ভ্যালুগুলো দিব, ভ্যালুগুলো দেওয়ার পর এই ভ্যালুগুলো কার মধ্যে থাকবে, এই সাউন্ডের মধ্যে থাকবে। আর এই সাউন্ডটাকে বলছে অবজেক্ট। কেন অবজেক্ট বলছি, কারণ অবজেক্টের মধ্যে, প্রোগ্রামিং এর ভাষায় অবজেক্টের ভেতরে মানে অবজেক্ট বলি এই কারণে, কারণ এর মধ্যে অনেকগুলো ভ্যালু থাকে, যেমন নেম এবং এজ। কিন্তু ভ্যারিয়েবল যখন শিখছিলাম তার মধ্যে কিন্তু একটা জিনিস থাকতো, একটা যে কোনো একটা জিনিস থাকতো, তাই না। সো এটা ছিল আমাদের অবজেক্ট এবং আমাদের হচ্ছে ক্লাস। এখন এখন আপনার বইয়ের ভাষায় যদি বলি অবজেক্টটা কি, তারা লিখছে এভাবে যে, আমি এটা একটু বের করি। এখন বইয়েরটা যদি বের করে আপনি একটু রিলেট করতে পারবেন। অবজেক্ট হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটি মৌলিক একক। জাভা ক্লাসের অন্তর্গত প্রায় সকল কিছু হচ্ছে অবজেক্ট, ফিজিক্যাল বা লজিক্যাল এন্টিটি, যেমন মোবাইল ফোন, চশমা। আচ্ছা, এখানে মিললে আমাদের বাস্তব জীবনের সাথে তুলনা করছে। দেখেন এই চেয়ার, টেবিল, চশমা এগুলো সবই কি এক একটা অবজেক্ট। এখন দেখেন, এখন একটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে যে আমি এখানে নেম এবং এজ দিছিলাম, এইগুলো কিন্তু বাস্তব জীবনের সাথে অনেকটা মেলে, তাই না। আমি ইচ্ছা করলে এখান থেকে এই যে নেম এবং এজটাকে চেঞ্জ করে চেয়ার, টেবিল কিছু একটা দিতে পারি, পেন কিছু একটা দিতে পারি, আমার রিকোয়ারমেন্ট অনুসারে দিতে পারি, ঠিক আছে। সো এই জন্য এটা হচ্ছে কি ক্লাস এবং অবজেক্টের মূল বিষয়। বাট এখানে মেনলি অবজেক্টটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলে নাই, এখানে আমাদের বাস্তব জীবনের সাথে তুলনা করছে অবজেক্ট কি। অবজেক্ট হচ্ছে সবকিছুই মেনলি অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট একটা বস্তু, একটা চেয়ার একটা বস্তু, একটা টেবিল একটা বস্তু, তো এইগুলো সকল কিছু এক একটা অবজেক্ট। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন অবজেক্ট কি, ক্লাস কি। বাট এটা কিন্তু মেন কনসেপ্ট এখানে নাই, মেন কনসেপ্ট আপনি একটু পরে পারবেন, একটু পরে পাবেন আর কি। এখন বলছে ক্লাসের মেম্বারের অ্যাক্সেসিবিলিটি মডিফায়ার এর নামগুলো দেখ। আচ্ছা, এখন প্রথম বিষয় হচ্ছে ক্লাসের মেম্বার, ঠিক আছে। তো ক্লাসের মেম্বার কারা, এখানে একটু দেখেন ক্লাসের মেম্বার কারা। ক্লাসের মেম্বারগুলো কি কি, একটা হচ্ছে ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ফাংশন। তার মানে এখানে বলছে ক্লাসের মেম্বার, তার মানে এই ভ্যারিয়েবল এবং ফাংশনের অ্যাক্সেসিবিলিটি মানে অ্যাক্সেস করার জন্য বিভিন্ন মোড আছে, সেই মোডগুলো নাম বলতেছে, যে মোডগুলো কি। এখানে বলছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। সো একটু দেখে ফেলতে এগুলো অ্যাকচুয়ালি কি। আচ্ছা, তো দেখেন বলছে, বলছিল কি ফাংশন বলছিল এবং বলছিল ভ্যারিয়েবল। দেখেন বলছিল কি, এই যে মেম্বার কি, মেম্বার হচ্ছে ভ্যারিয়েবল এবং ফাংশন। আচ্ছা, এই যে ক্লাসের মেম্বার, ওকে। সো আমরা ভ্যারিয়েবল এবং ফাংশনে যাব। এখন এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমরা জানি কি এটা একটা ভ্যারিয়েবল। স্ট্রিং নেম, নেম কি একটা ভ্যারিয়েবল, এস কি একটা ভ্যারিয়েবল। আচ্ছা, সো এই ভ্যারিয়েবলের অ্যাক্সেসিবিলিটি মডিফায়ার কি। সো মডিফায়ার গুলো হচ্ছে এরকম, যে এর আগে আপনি যদি পাবলিক লিখে দিতে পারেন। আচ্ছা, তার এর আগে আপনি পাবলিক লিখে দিতে পারেন, আবার ইচ্ছা করলে এর আগে প্রাইভেট লিখে দিতে পারেন, প্রাইভেট। আবার ইচ্ছা করলে এখানে প্রোটেক্টেড লিখে দিতে পারেন, প্রোটেক্টেড। ঠিক একইভাবে এই যে ফাংশন, দেখেন ফাংশন আগে আমি পাবলিক লিখে দিছি। আচ্ছা, এটাও পাবলিক রাখলাম আপাতত। এখন এই পাবলিক প্রাইভেটের জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা বুঝতে পারলে আপনি অনেক দিন মনে রাখতে পারবেন। দেখেন আপনি যখন এটাকে পাবলিক লিখতেছেন তখন এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। সাধারণত কি করা হয়, দেখেন এখানে একটা ক্লাস জাভা ক্লাস আছে, এখানে আরেকটা জাভা ক্লাস আছে। তো আমি ইচ্ছা করলে এই জাভা ক্লাসটাকে এর মধ্যে ব্যবহার করতে পারবো। এমনকি এই যে একটা ফোল্ডার আছে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় একটা প্রজেক্ট। দেখেন প্যাকেজ বলে, প্যাকেজ হক। এই যে প্যাকেজের মধ্যে আছে, আমরা ইচ্ছা করলে আরেকটা প্যাকেজ তৈরি করতে পারতাম, এবং ইচ্ছা করলে ওই প্যাকেজটার মধ্যেও আমাদের এই মেন জাভাটাকে ব্যবহার করতে পারতাম, এবং তার ক্লাসটাকেও ইচ্ছা করলে এখানে স্পেসিফিক ভাবে ব্যবহার করতে পারতাম। এখন আমরা যদি পাবলিক দিই, তাহলে আমরা এই যে আপনার মনে করেন এই ক্লাসটার মধ্যে ইউজ করতে পারবো, আবার এই প্যাকেজটার মধ্যে ইউজ করতে পারবো। আর আপনি যখনই এই ফাংশনটার নাম মনে করেন দিলে আপনি প্রাইভেট দেন, তখন কিন্তু হবে আপনি ব্যবহার করতে পারবেন না, মানে এইটার বাইরে, শুধুমাত্র এই ক্লাসের বাইরে আপনি কোথাও ব্যবহার করতে পারবেন না। আপনি যদি প্রোটেক্টেড দেন তাহলে কি হবে, এইটা এইখানে ইউজ করা যাবে, বাট দেখা যাবে এইখানে ইউজ করা যাবে না, ঠিক আছে।
সো পাবলিক প্রাইভেট ইউজ করার কারণগুলো কি একটু বলি, দেখেন এক্সাম্পল হিসেবে নেন। আচ্ছা, মনে করেন একটা ভ্যারিয়েবল, এটা প্রাইভেট দেওয়া, প্রাইভেট। আচ্ছা, এরকম একটা আমি প্রোগ্রাম করছিলাম, দেখি এটা আছে কিনা এখানে। তাহলে আপনাদেরকে আরো ভালো করে বুঝাইতে পারতাম, দেখি আছে কিনা এটা। আচ্ছা, নাই, প্রবলেম নাই। সো আচ্ছা, তো এখন যে জিনিসটা বলতেছিলাম, মনে করেন বিকাশের পিন, ঠিক আছে। সো এখন ব্যাপার হচ্ছে একটু বলি যে এইগুলো কেন প্রয়োজন, তাই না? এগুলো দেওয়ার কেন প্রয়োজন, একটা কারণ আপনি বুঝতে পারছেন, আরেকটা কারণ আছে, সেই কারণটা বলি। মনে করেন বিকাশের পিন যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে কি করতে হয়? বিকাশের আগের পিনটা দিতে হয়, তাই না? আগের ওল্ড পিনটা ফার্স্টে দিতে হয়। ওল্ড পিনটা দেওয়ার পরে তাহলে কি, যদি চেক হয় যে এটা ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে নিউ পিন দিতে বলে, তাই না? নিউ পিন কিন্তু আপনি দিতে পারেন। এখন এইগুলোর পাবলিক প্রাইভেট এগুলো দেওয়ার প্রয়োজনীয়তার প্রধান প্রধান কারণ হচ্ছে, আপনি যখন এটাকে প্রাইভেট দিবেন, তখন আপনি সরাসরি এই পিনটা ওল্ড পিন না দিয়েও, মানে আপনি যদি পাবলিক রাখেন, তাহলে কি হবে যে ওল্ড পিন না জেনেও আপনি আপনি কি করতে পারেন, এইটা চেঞ্জ করে দিতে পারবেন। কিভাবে হবে এটা হচ্ছে আপনার কাছে ডিফিকাল্ট লাগতে পারে, বাট যখন এগুলো পাবলিক দেওয়া হয় তখন সরাসরি ব্যবহার করা যায়, সরাসরি বিভিন্নভাবে হ্যাকাররা এগুলো ইউজ করতে পারবে, ইউজ করে সরাসরি চেঞ্জ করে দিতে পারবে। আর যখন প্রাইভেট থাকবে তখন সরাসরি ব্যবহার করা যাবে না, তখন এই ফাংশনগুলো এইখানে নিয়ে আসা হয়। দেখছেন, নেমটাকে এখানে ব্যবহার করছে। তো এখন আমি এখানে বিভিন্ন ধরনের কন্ডিশন ইউজ করতে পারবো এই ফাংশনের মধ্যে, যে যদি নেমটা আপনি মনে করেন এখানে এটা পাসওয়ার্ড, ঠিক আছে, এটা আছে পাসওয়ার্ড। আমি এখানে কন্ডিশন লিখতে পারবো যে পাসওয়ার্ড যদি আগেরটা মিলে যায়, মানে প্রথমে একটা পাসওয়ার্ড দিবে ওল্ড পাসওয়ার্ড, যদি আসলে ওল্ড পাসওয়ার্ডটা মেলে, তাহলে আমরা নিউ পাসওয়ার্ড দিতে দেবো। সো এই কাজটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে এই ফাংশনগুলো, এই ভ্যারিয়েবলগুলোকে কি করতে হবে? ভ্যারিয়েবলগুলোকে আপনাকে হচ্ছে প্রাইভেট করে দিয়ে এইটার ভিতরে তার কন্ডিশনগুলো লিখে দিতে হবে, এবং এই ফাংশনটাকে, মানে এই ভ্যারিয়েবলটা যদি কেউ ইউজ করতে চায়, তাহলে ফাংশনের মাধ্যমে ইউজ করবে। তার মানে মূল কথা এতটুকু, মানে এত কিছু বলার মূল কথা হচ্ছে, আপনি যে বলতেছেন পাবলিক, সরি, আপনার মেম্বার গুলোর অ্যাক্সেসিবিলিটি মডিফায়ার, তার মানে এই মডিফায়ার গুলো অ্যাক্সেস করতে হলে, মানে অ্যাক্সেস করতে পারেন বিভিন্ন ওয়েতে, পাবলিক, প্রাইভেট এবং হচ্ছে প্রোটেক্টেড। পাবলিক ইউজ করলে যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে, এবং ওইগুলোই পাবলিক করা হয় যেগুলো হচ্ছে সহজে চেঞ্জ করলে আমাদের প্রোগ্রামে কোনো প্রবলেম হবে না। বাট যেগুলো খুবই সিকিউর, যেমন পিন রিলেটেড, অ্যামাউন্ট রিলেটেড, এগুলো কখনোই হচ্ছে পাবলিক রাখা হয় না, যেন সরাসরি ইউজার চেঞ্জ করে দিতে না পারে, বা হচ্ছে আপনার হ্যাকাররা এগুলো যেন হ্যাক করে নিতে না পারে, বা এগুলো সরাসরি চেঞ্জ যেন করতে না পারে। চেঞ্জ করতে হলে কি করতে হবে? অবশ্যই কোনো একটা ফাংশনের মাধ্যমে করতে হবে, সেখানে বিভিন্ন ধরনের কন্ডিশন থাকবে। কন্ডিশন যদি মিলে যায়, যেমন পিন যদি ঠিক হয়, তাহলে চেঞ্জ করতে পারবা, পিন ঠিক না হলে চেঞ্জ করতে পারবা না। এখন এই জিনিসটা যদি আমি পাবলিকে রেখে দিই, তাহলে কোনো কন্ডিশন ছাড়া চেঞ্জ হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি? আশা করি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, সো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কি, যে ক্লাস এবং অবজেক্টের মধ্যে মূল পার্থক্যটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, সো ক্লাস এবং অবজেক্টের মূল পার্থক্যটা আমার মনে হয় যে আপনি অলরেডি বুঝতে পারছেন, যে ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট বা একটা ব্লু প্রিন্ট, একটা ফ্রেম, যেই ফ্রেমটা একবার লেখা হয়, কিন্তু অবজেক্ট ইচ্ছা করলে বারবার লিখতে পারি। এবং অবজেক্ট মেনলি কি হয়, যে একটা ক্লাসকে ব্যবহার করে লেখা হয়। এবং ক্লাস কি করে, ক্লাস হচ্ছে নিজেই একটা লেখে, মানে ক্লাস হচ্ছে কি, ক্লাস হচ্ছে তৈরি করা হয় কিসের উপর ডিপেন্ড করে? ক্লাসটা তৈরি করা হয় আপনার হচ্ছে আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে একটা ক্লাস তৈরি করেন, এবং ওইটাকে বারবার ব্যবহার করতে পারে। অবজেক্ট কি করতে পারে? এটাকে বারবার ব্যবহার করতে পারে। সো আমরা যদি একটু দেখি বইয়ের ভাষায় এর কি লেখা আছে, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। সো দেখেন, লিখছে যে একটা অবজেক্ট হলো একটা বাস্তব জগতের সত্তা, বই, গাড়ি টাড়ি, এগুলো ফিজিক্যাল এন্টিটি। অন্যদিকে ক্লাস হলো অনেকগুলো অবজেক্টের সমষ্টি। দেখেন, ক্লাস হচ্ছে অনেকগুলো অবজেক্টের সমষ্টি। কেন এটা বলতেছে? কারণ হচ্ছে ক্লাস, এটা একটা ক্লাস, তাই না? পার্সন ক্লাস কি ইউজ করতেছে আমরা? এই যে একটা ক্লাস, এই যে অনেকগুলো, মানে একটা ক্লাস, এই যে একটা ক্লাস, একটা ক্লাস, দেখছেন দুইটা কিন্তু আলাদা আলাদা ক্লাস। সরি, আলাদা আলাদা ক্লাস না, একটাই ক্লাস, বাট অবজেক্ট কিন্তু আলাদা আলাদা। দেখছেন, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, তার মানে মাল্টিপল অবজেক্ট ব্যবহার করা হয়, মানে ব্যবহৃত হয় কার সাহায্যে? মেন বিষয় হচ্ছে এখানে যেটা বলার ট্রাই করছে, যদি এখানে একটু উল্টাপাল্টা লিখছে,
বাট এখানে মেন যে জিনিসটা বলার ট্রাই করছে সেটা হচ্ছে যে আপনার অবজেক্ট এবং ক্লাসের মধ্যে মূল পার্থক্য হচ্ছে অবজেক্ট হচ্ছে টেমপ্লেট, বা অবজেক্ট হচ্ছে কি অবজেক্ট না, ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট যেটাকে বারবার ইউজ করে আপনার অবজেক্টগুলো তৈরি করা হয়। এখন আপনার ক্লাস হচ্ছে অবজেক্টগুলোর সমষ্টি, অনেকগুলো যখন অবজেক্ট একসাথে হয়, অনেকগুলো অবজেক্ট আপনার একটা ক্লাস তৈরি করেন, একটা ক্লাস তৈরি করেন এবং এই ক্লাসটাকে বারবার ইউজ করেন, এই যে বারবার ইউজ করে অবজেক্ট তৈরি করেন, তাই না? এই জন্যই বলছে ক্লাসগুলো কি অবজেক্টের সমষ্টি, একটা জিনিস তৈরি করা হয় এবং ওইটাকে ইউজ করে বারবার বারবার হচ্ছে আপনার অবজেক্ট তৈরি করা হয়, তাই না? আর অবজেক্ট কি বাস্তবিক সত্তা কেন বলা হচ্ছে, দেখেন অবজেক্টের মধ্যে বাস্তবিক জিনিসপত্র দেওয়া হচ্ছে, যেমন নেম, রোল, এগুলো কি বাস্তবিক জিনিস না? সো মেন বিষয় এখানে ওইভাবে ক্লিয়ারলি বলতে পারেনি, বাট অবজেক্ট মেনলি কি, অবজেক্ট হচ্ছে যখন মানে প্রোগ্রামিং এর ভাষায় যদি বলি অবজেক্ট এবং ক্লাস, ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট বা ব্লুপ্রিন্ট। আমি আপনাকে একটা জিনিস করে আমি এখানে লিখে মানে সার্চ করে দেখাই যে আসলে ক্লাস কি, হোয়াট ইজ ক্লাস ইন জাভা। In Java, class is a service as a blueprint or template for creating object. দেখছেন, ওটা বললাম যে ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বা একটা টেমপ্লেট বা একটা ফ্রেম। ইট ইজ আ ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ and define the structure and the behavior that objects of the class will be। আচ্ছা, এটার মানে হচ্ছে কি, এই ক্লাসটা অ্যাকচুয়ালি কি জানেন, ক্লাস হচ্ছে একটা অবজেক্টের বিহেভিয়ার কেমন হবে ওইটা মেনে লিখে দেওয়া হয়, তার সম্পদ কি থাকবে, কেমন কি থাকবে, যেমন তার নাম থাকবে, রোল থাকবে, এগুলো তার বিহেভিয়ার, তাই না? এইগুলো মেনলি কি লেখা হয়, ক্লাসের মধ্যে লেখা হয়। তার মানে ক্লাস একটা ফ্রেম বা অবজেক্ট, ঠিক আছে? আপনাকে একটু ভিজুয়ালাইজেশন দিলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি। বইতে আসলে ভালো করে লিখতে পারে না, টু বি অনেস্ট যদি বলি, বইতে হচ্ছে মেনলি বিভিন্ন জায়গায় কপি টপি করে মারে, বা ওইভাবে একজন মানুষকে বোঝার জন্য যেভাবে লেখার প্রয়োজন ওইভাবে লেখে না। এই জন্য অনেক সময় আপনারা কনফিউজড হয়ে যান এবং আহ, হ্যাঁ বোঝার কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে গুগলে সার্চ করবেন। এখন যদি আপনাকে দেখাই অবজেক্ট জিনিসটা কি, ক্লাস তো আমরা বুঝলাম, এখন অবজেক্ট যদি দেখি, এটা বাংলা হয়ে গেছে, ইংলিশ করে ফেলি। সো অবজেক্ট যদি দেখি, অবজেক্ট কি, in Java, object is a fundamental concept of programming language. It's a represent the real world entity of a specific instance of a class. তার মানে একটা ক্লাসের ইনফরমেশন গুলো কে রাখে, একটা অবজেক্ট রাখে। বলছে ইটস রিপ্রেজেন্ট রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি, অর্থাৎ বাস্তব জীবনের বিভিন্ন এন্টিটি বা বিভিন্ন তথ্য, অর স্পেসিফিক ইনস্ট্যান্স অথবা স্পেসিফিক কোনো তথ্য কি করে, স্পেসিফিক ইনস্ট্যান্স অফ আ ক্লাস, অর্থাৎ একটা ক্লাসের নির্দিষ্ট কোনো কি তথ্য। যেমন নির্দিষ্ট কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে দেখেন আমরা ইচ্ছা করলে এইটার নাম চেঞ্জ করে দিতে পারি, মানে এটার ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লাস কিন্তু স্পেসিফিক, সরি অবজেক্ট কিন্তু স্পেসিফিক। দেখেন এই একটা অবজেক্ট, এটা স্পেসিফিক অবজেক্ট, তাই না? স্পেসিফিক অবজেক্ট, এই একটা, দুইটা আলাদা আলাদা অবজেক্ট। তো দুইটা আলাদা আলাদা অবজেক্টের সেম আপনার হচ্ছে ক্লাস, অর্থাৎ ক্লাস একটা থাকতেছে বাট অবজেক্ট অনেকগুলো তৈরি করা যায়। এটা মেনলি বোঝানোর চেষ্টা করতেছে যে অবজেক্ট এবং ক্লাসের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ক্লাস তৈরি করা হয় একটা ক্লাসকে ব্যবহার করে, বা অনেক অনেক আপনার অবজেক্ট তৈরি করতে পারেন। ক্লাস কি একটা টেমপ্লেট এবং অবজেক্ট কি ওই টেমপ্লেটটাকে ব্যবহার করে যার মধ্যে ডেটাগুলো রাখা হয়, সে হচ্ছে অবজেক্ট। এখন আসলে মেথডটা কি, তো এখানে কি লিখছেন, মেথড হচ্ছে একটি বড় প্রোগ্রামের একটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, অর্থাৎ বড় একটা প্রোগ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেটা একটা নির্দিষ্ট নাম থাকে এবং একটা নির্দিষ্ট এক বা একাধিক স্টেটমেন্ট দ্বারা গঠিত নির্দিষ্ট সমস্যা সমাধান করে থাকে। কোনো ক্লাসের মেথডের মাধ্যমে অবজেক্টকে কোনো কার্য সম্পাদন করার ক্ষমতা প্রদান করা হয়। তো আমি বলছিলাম এটা হচ্ছে আমাদের মেথড। কোনটা আমাদের মেথড? এইটা একটা মেথড, আমাদের মেথড বা ফাংশন। অর্থাৎ যখন কোনো একটা ক্লাসের মধ্যে কোনো একটা ফাংশন লেখা হয় তখন সেটাকে বলা হয় মেথড, ঠিক আছে? এটা একটা মেথড, আমরা মেথড বলবো, মেথড। আচ্ছা এখন দেখেন মেথডের একটা নাম আছে, আমরা বলছিলাম মেথডের নির্দিষ্ট একটা নাম থাকবে, মেথডের কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে, শো ইনফরমেশন। আচ্ছা, তারপরে বলতেছে মেথড নির্দিষ্ট একটাই সমস্যার সমাধান করবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা কাজ করবে। এটা কি কাজ করতেছে, যে নাম এবং এস প্রিন্ট করে দিচ্ছে, একটাই কাজ করতেছে। এটার কাজ কি, নাম এবং রোল প্রিন্ট করতেছে, এটাই তার কাজ, এটাই তার একটা কাজ। একটা কাজ হিসেবেই তার এটা করতেছে যে নেম এবং এসটাকে দেখায় দিবে, এটাই তার কাজ। তারপরে কি বলছে দেখি তো, এর মধ্যে এক বা একাধিক স্টেটমেন্ট থাকে, প্রত্যেকটা লাইন হচ্ছে একটা স্টেটমেন্ট, এই একটা স্টেটমেন্ট, এই একটা স্টেটমেন্ট, এরকম অনেকগুলো স্টেটমেন্ট থাকতে পারে। আর কি আছে দেখি তো, নির্দিষ্ট সমস্যার মধ্যে সমাধান করে দেখাইলাম। এখন মেথড হচ্ছে একটি বড় প্রোগ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এখন দেখেন এই একটা বড় প্রোগ্রাম, এই একটা বড় প্রোগ্রাম, এই ফুল একটা বড় প্রোগ্রাম, এই প্রোগ্রাম ছোট একটা অংশ কি, এটা এটা, তাই না?
এবং এটা মেথড লেখার সুবিধা হচ্ছে এই মেথডটাকে বারবার ইউজ করা যায়, ঠিক আছে। সো মনে করেন নাম এবং আপনার এজ প্রিন্ট করতে হবে, 1000 জনের নাম এবং রোল প্রিন্ট করতে হবে বা এজ প্রিন্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি একটা ফাংশন লেখেন তাহলে ওইটাকে ব্যবহার করে বারবার আপনি ওইটাকে মানে দেখাইতে পারবেন আর কি। তো সেক্ষেত্রে আপনার এই 2টা লাইন বারবার লেখার প্রয়োজন হবে না, জাস্ট এইটুকু লিখলে হবে, এইটুকু। আচ্ছা, তার মানে বুঝলাম যে আপনি মেথড হচ্ছে একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করে, এর নির্দিষ্ট একটা নাম থাকে এবং এটা হচ্ছে একটা ক্লাসের ভেতরে থাকে, একটা ক্লাস এই যে ক্লাসের ভেতরে থাকে। দেখেন ক্লাসের ভেতরে লেখা আছে, কিন্তু নিচে দেখবেন লেখা আছে নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয় কোনো ক্লাসের মেথডের মাধ্যমে অবজেক্টকে কোনো কার্য সমাধানের ক্ষমতা দেওয়া হয়। দেখেন কোনো ক্লাসের মেথডের মাধ্যমে, দেখেন এই যে কোনো একটা ক্লাস, এই একটা ক্লাস, তার একটা মেথড হচ্ছে এইটা, এটার একটা কার্য সমাধান ক্ষমতা দেওয়া হয়। একটা কার্য সমাধান কি, তার নাম এবং রোলটা প্রিন্ট করবে। দেখি তো প্রিন্ট করতে পারে কিনা। তো এখানে আমরা কি করছি, আমরা হচ্ছে এটা রিমুভ করে দিই। তো এখন শো ফাংশনকে আমরা কল করে দিয়েছি, দেখছেন এইভাবে কল করতে হয়। কার থেকে দেখবো, এর থেকে দেখবো, সামনের মধ্যে যে নেম এবং এজ আছে ওটাকে দেখবো। তো ওটা দেখার জন্য আমরা কি করলাম, শো ফাংশনকে কল করে দিলাম। এখন যদি রান করে দেখি ও কাজ করতে পারে কিনা। ক্ষমতা প্রদান করা হয়, সো ক্ষমতা আমরা প্রদান করে দিয়েছি। এখন দেখবো আমাদের আউটপুটটা পাই কিনা। এই যে আমাদের আউটপুট শাওন এবং তার এজ 20, অর্থাৎ এটা পারফেক্টলি কাজ করতেছে। সো এটা হচ্ছে ফাংশন, জাস্ট দেখাইলাম, আপনি তো একটু পড়বেন বই থেকে, তাইলে আরো ভালো করে বুঝতে পারবেন। সো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের জাভার ক্লাস ক্লাস ডিক্লারেশন ফরম্যাট আছে এটা, হ্যাঁ রাইট, ক্লাস ডিক্লারেশন ফরম্যাট উদাহরণ সহ বর্ণনা করো। আচ্ছা, এখন আমরা একটু চলে আসবো হচ্ছে আমাদের ক্লাস ডিক্লারেশন ফরম্যাট, তাই তো? ওকে, সো আমরা চলে যাবো হচ্ছে আমাদের এটাই। এখন এটা থেকে আমরা চলে আসবো এইখানে। এখন একটা ক্লাস ডিক্লারেশন ফরম্যাট দেখছেন এখানে ফার্স্টে একটা ক্লাস নিয়েছি, তারপর ক্লাসে একটা নাম দিয়েছি। আমি এর আগে আমার যেটা ছিল ওটা ছিল কি পার্সন লেখা ছিল, পার্সন, তাই না? পার্সন লেখা ছিল। মেম্বার কি আমি দেখাইছিলাম, প্রাইভেট পাবলিক দেখাইছিলাম না, প্রাইভেট পাবলিক দিয়ে দেখাইছিলাম না। ভ্যারিয়েবল একটা নাম ছিল, আমারটা কি নাম ছিল, এস ছিল, নেম ছিল। তারপরে কি ডিক্লারেশন কি, ডিক্লারেশন মেনলি কি দেখেন। আচ্ছা, ডিক্লারেশন হচ্ছে এই যে এই যে আপনি দিলেন এটা কি মেম্বার, এটা কি দিলেন ডেটা টাইপ, এটা কি ভ্যারিয়েবলের নাম, দেওয়ার পর এই যে সেমিকোলন দিয়ে শেষ করলেন, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ডিক্লেয়ার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, সবসময় ভ্যারিয়েবল গুলো কি করা হয়, ভ্যারিয়েবল গুলো করা হয়েছে ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে মেমোরিতে যদি এটাকে কল করা হয় বা এটাকে যদি ব্যবহার করা হয়, তখন এর মধ্যে কি হয়, এর মধ্যে এরকম লেখা হয় রোল, এবং এর মধ্যে কিছু থাকে না, ফাঁকা থাকে। এখন এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে পরীক্ষা খাতায় ভালো করে মনে থাকবে। মানে এই জিনিসটা মাথায় রাখা উচিত আর কি আপনার, যে যখন ভ্যারিয়েবল বলবো তখন সেটা কি হয়, ভ্যারিয়েবল গুলো কি হয় ডিক্লেয়ার করা হয়, বাট ফাংশন গুলো কি করা হয় ডিফাইন করা হয়, ফাংশন লেখা হয় আর ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে। আচ্ছা দেখেন আমি একটা ফাংশন কি করছি, ডিফাইন করছি, ফাংশন আমরা লিখে দিছি, দেখেন ফাংশন লিখে দিছি এভাবে। এই যে একটা ফাংশন, এটা ফাংশনটা লিখছি মানে কি এই ফাংশনের মধ্যে অনেক কাজ করবে, বাট এখানে কি কিছু কোনো কাজ টাজ করবে না, জাস্ট এটা এভাবে থাকবে। পরবর্তীতে এর মধ্যে ভ্যালু দেবো, এই জন্য এটাকে ডিক্লেয়ার করা হচ্ছে। বাট এটার মধ্যে কি, এটা দেখেন এটা ভ্যালুগুলো চলে যাবে, চলে যাওয়ার পর এই ভ্যালুটা কিন্তু প্রিন্ট করে দেবে, একটা কাজ করে ফেলতেছে। এই জন্য বলছে ডিফাইন করতেছে আমরা, বাট এখানে ডিক্লেয়ার করতেছে। ডিক্লেয়ার করা মানে মেমোরিতে তার নাম দিয়ে কোনো ভ্যালু থাকবে না, বাট এখানে কোনো কিছু ডিক্লেয়ার করতেছে না, সরাসরি প্রিন্ট করে দিচ্ছে। এই জন্য বলা হচ্ছে ডিফাইন করা, ঠিক আছে। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের একটা ক্লাসকে ফরম্যাট উদাহরণ সহ। এখন আমাদের উদাহরণটা দিব, ঠিক আছে। উদাহরণটা তো খুবই সহজ। আপনি কি করবেন, একটা ক্লাস নেবেন, একটা ক্লাস। আচ্ছা এখান থেকে কালোটা নিই। সো একটা ক্লাস নিলাম, ক্লাস কিওয়ার্ডটা লিখলাম, ক্লাসে যে কোনো একটা নাম দেবেন, যা ইচ্ছা তাই একটা নাম দিবেন। একটা নাম দিলাম, লেটস সে আর নাম দিলাম, RAHIM কিছু একটা নাম দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিবেন। এর মধ্যে কয়েকটা ভ্যারিয়েবল লিখে দিবেন। লেটস আমি লিখলাম হচ্ছে রোল। আপনি যদি একটা দেন তাও কোনো সমস্যা নাই, রোল, ওরা যেমন রোল লিখছে। এখানে যদি কিছু না লেখেন তাহলে অটোমেটিক কি হয়ে যায়, এটা ডিফল্ট থাকে, সো এটা নিয়ে কিছু বললাম না, মেনলি পাবলিকের মধ্যে কাজ করে। তারপর নেম যদি হয় তাহলে স্ট্রিং, নেম কি অনেকগুলো ক্যারেক্টার সমষ্টি হবে, এই জন্য স্ট্রিং। মার্ক কি হয়, ফ্লোট হয় না, মার্ক 97.5 পাইছে, ফ্লোট মানে কি দশমিক সংখ্যা। ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ
2 3 4 5 6 7 -1 2 3 4 0 এগুলো, কিন্তু দশমিক হবে না, দশমিক হলে ফ্লোট। এখন একটা ফাংশন লিখছি, ফাংশন কি ইন্টিজার টাইপের ফাংশন হবে, অর্থাৎ এই ফাংশনটা কিছু একটা আমাদেরকে দিবে, ফাংশনের একটা নাম দিলাম, যে কোনো একটা নাম। এখন ফাংশনের মেন কনসেপ্ট হচ্ছে ফাংশন লেখার পর ফাংশনকে এভাবে এভাবে প্যারেন্থেসিস দিতে হয়। এর মধ্যে কিছু লিখলে লিখতে পারেন, বাট না লিখলে প্যারেন্থেসিস দিতেই হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। তারপর আবার একটা ফাংশন লিখছি, বাট এই ফাংশনটা আপনার লেখার প্রয়োজন নেই, আপনি জাস্ট এটুকু লিখবেন, এই এখান থেকে শুরু করে এটুকু লিখবেন। লেখার পরে কি করবেন, এখানে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবেন, এই যে ব্র্যাকেটটা দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে আপনার কাজ শেষ। ঠিক আছে, আমরা জানি যে ভ্যারিয়েবল সবসময় কি হয়, ভ্যারিয়েবল সবসময় ডিক্লেয়ার করা হয়, কিন্তু আমাদের ফাংশন কি করা হয়, ডিফাইন করা হয়, এই যে ডিফিনিশন। ঠিক আছে, যে ফাংশনের ডেফিনেশন আছে, এটা ডিফাইন করছি। এখন এই ডেফিনেশনটা কি, ডেফিনেশন এর মধ্যে বিভিন্ন ধরনের কোড লেখা হয়, এই কোড লেখাকে বলা হচ্ছে ডেফিনেশন, অর্থাৎ ফাংশনের ডেফিনেশন হচ্ছে ফাংশনের মধ্যে যে কোডগুলো লেখা হয়। ঠিক আছে, মেলে এটাকে আমরা কি করি, ডিফাইন করে দিই ফাংশনটা। সেটা হচ্ছে জাভার আপনার সংক্ষিপ্ত প্রশ্নটা ছিল। এখন আমরা যদি দেখি যে জাভার ফার্স্ট চ্যাপ্টারে যেটা করতেছিলাম আমরা, ক্লাস এবং অবজেক্টের মধ্যে পার্থক্যগুলো কি, আমরা পার্থক্যগুলো দেখবো এবার। ঠিক আছে, সো এটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, এটা আসার মতো একটা জিনিস। সো এটা একটু ক্লিয়ার হয় নাই দেখতেছি এটা। সো আমি একটা কাজ করি, এটা হচ্ছে আরেকবার পাঠাই দিই এখান থেকে। ওকে, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, ক্লাস এবং অবজেক্টের মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি। তো প্রথমে বলতেছে সংজ্ঞা, ক্লাস এবং অবজেক্টের সংজ্ঞাটা কি, সংজ্ঞার পার্থক্য যে এটি হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বা টেমপ্লেট, দেখাইছিলাম যে একটা ইটের ফ্রেমের মতো, ওটা একটা ইটের ফ্রেমের মতো, যা একটি অবজেক্ট তৈরি করতে ব্যবহৃত হয়, তাই না, অবজেক্ট তৈরি করতে এটা কিন্তু সাহায্য করে। এখন অবজেক্ট কি, এটি হলো ক্লাসের একটি ইনস্ট্যান্ট, যা একটি ক্লাসের নতুন অবজেক্ট। আচ্ছা, এখানে উল্টাপাল্টা লিখে ফেলছে, সো এটা মেনলি কি, দেখেন ইনস্ট্যান্স বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে ক্লাসটা ছিল ওই ক্লাসের একটা ডেটার, মনে করেন ওই ক্লাসের অনেকগুলো ডেটা আমরা রাখছিলাম না, ওই ডেটা যার মধ্যে রাখতেছে। ঠিক আছে, তো আমরা যদি একটু বলি যে, আমরা একটু সার্চ করে দেখি। ঠিক আছে, হোয়াট ইজ ইনস্ট্যান্স ইন জাভা। In Java, an instance refers to a specific con, concerted realization of a class. It is a synchronous with an object in the context of আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমরা একটু আসতেছি, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো না। আচ্ছা, সো ইনস্ট্যান্স হচ্ছে এই যে আপনি এটা ক্রিয়েট করতেছেন না, এটা ক্রিয়েট করতেছেন, এটাকে মেনলি বলা হয় একটা ইনস্ট্যান্স, এবং এই যে যার মধ্যে রাখতেছেন এটা বলা হয় কি অবজেক্ট। সো আমরা যদি আরো ভালো করে বুঝতে চাই তাহলে একটা কাজ করতে পারি, যে আমরা আচ্ছা এখানে আমরা আছি, সো এখানে আমরা বলি আচ্ছা, সো এই হচ্ছে একটা জাভার ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স মেইনলি অবজেক্টই। ঠিক আছে, অবজেক্টই মেইনলি একটা ইনস্ট্যান্স। সো এই একটা অবজেক্ট, আবার আমরা ইচ্ছা করলে এখানে আরেকটা অবজেক্ট তৈরি করতে পারি। তার মানে এখানে এখানে যদি আমরা একবার আসি, আমাদের এটা হচ্ছে এখানে। ওকে, সো ফার্স্টে দেখাইছিলাম ক্লাসের ব্যাপারটা, এখন অবজেক্ট হচ্ছে অবজেক্টের ক্লাসে একটা ইনস্ট্যান্স। তার মানে কি দেখেন, তার মানে হচ্ছে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে সেটা হচ্ছে কি, তার মানে দেখেন এটা কিন্তু একটা ক্লাস, তাই না, এটা ক্লাস, পার্সন ক্লাস। এই যে পার্সন, তার মধ্যে কি ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, তাই না, ভ্যালু। আচ্ছা আমরা অন্য একটা কালি নিই, ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি।
তো এই যে একটা জিনিস তৈরি করলাম না, এই জিনিসটা কি একটা ক্লাসের ইনস্ট্যান্স না? ক্লাসের আপনার ক্লাসকে ইউজ করে আপনি ভ্যালুগুলো বাই করতেছে না? বা এই যে ভ্যালুগুলো বাইরে কার মধ্যে রাখতেছি, একটা অবজেক্টের মধ্যে রাখতেছি, এর মধ্যে রাখতেছি। সো এটাকে মেনলি বলতেছে একটা ক্লাসের ইনস্ট্যান্স। অবজেক্ট হচ্ছে একটা ক্লাসের ইনস্ট্যান্স, অর্থাৎ এই যে ক্লাস, এই যে ক্লাসের মধ্যে ভ্যালুগুলো দিলাম, এটাকে মেনলি বলা হচ্ছে ইনস্ট্যান্স, ঠিক আছে? বা এর মধ্যে যে ভ্যালুগুলো থাকতেছে না, মেনলি ওই অবজেক্টটাকে মেনলি ইনস্ট্যান্স বলতেছে, যে অবজেক্টটাই মেনলি হচ্ছে এক প্রকার ইনস্ট্যান্স, ঠিক আছে? যে একটা ক্লাসের অবজেক্ট কি একটা ক্লাসের ইনস্ট্যান্স। এখন অবজেক্ট সরাসরি এখানে লেখা যাচ্ছে না, কেন লেখা যাচ্ছে না? কারণ হচ্ছে আমরা অবজেক্টকে ওইটাই বোঝানোর চেষ্টা করতেছি, এই জন্য আমরা এখানে ইনস্ট্যান্স ব্যবহার করতেছি, ঠিক আছে? ক্লাসে মেথড এবং ভ্যারিয়েবল দ্বারা গঠিত হয়। দেখেন আমরা কিন্তু দেখাইছিলাম যে একটা ক্লাসে কি হয়, মেথড এবং ভ্যারিয়েবল দ্বারা কিন্তু গঠিত হয়। দেখেন একটা ক্লাস কি হয়, ক্লাস কি এই যে একটা ভ্যারিয়েবল, এই যে একটা ভ্যারিয়েবল, এটা একটা কি মেথড, এটা একটা কি মেথড। তার মানে কি একটা ক্লাস কি মেথড এবং ভ্যারিয়েবল দ্বারা গঠিত হয়। আমরা বাস্তব জীবনে যা দেখি সেটাই কি অবজেক্ট। আচ্ছা, বাস্তব জীবনে যা দেখি সেটা অবজেক্ট। এটার মানে হচ্ছে আপনার এই যে এইটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? যে আপনি এই যে ভ্যালুগুলো দিচ্ছেন না, ভ্যালুগুলো দিচ্ছেন, সেটা কার মধ্যে রাখতেছে? সাউন্ডের মধ্যে রাখতেছে। এই জন্য সাউন্ডটাকে বলতেছে কি একটা অবজেক্ট। এই জন্য আমরা যা যা বাস্তব জীবনে দেখি এটাকেই মেনলি রেফার করে বলতেছে যে এইগুলোই মেনলি অবজেক্ট। যেমন হচ্ছে পারে আপনার হচ্ছে আপনি যা দেখছেন আপনার ঘর বাড়ি চেয়ার টেবিল কলম, এগুলো কি সব একটা অবজেক্ট না? তো আপনি ইচ্ছা করলে যে কাজটা করতে পারতেন, এইখানে এগুলো সব চেঞ্জ করে আপনি ওই রিলেটেড করে দিতে পারতেন, ঠিক আছে? অবজেক্টগুলো মেনলি হয় বাস্তব ধর্মী, যে বাস্তবের সাথে মিলাইয়া কাজগুলো করা হয়। একটি ক্লাসে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে। দেখেন একটা ক্লাসে কিন্তু অনেক অবজেক্ট থাকতে পারে। এই যে আমি ইচ্ছা করলে কিন্তু আরেকটা অবজেক্ট তৈরি করতে পারি। এই যে আরেকটা অবজেক্ট তৈরি করবো, লিখলাম সাগর। আহ, এই যে আরেকটা অবজেক্ট তৈরি করে ফেললাম। এখন এখানে আপনি হয়তো ভাবতেন এরর, এরর না, আমি এটাকে ইউজ করি না, এই জন্য এমন দেখাচ্ছে। তো আমি যদি একটা কাজ করি, এই যে হয়ে গেল আমাদের কাজ। আমরা আরেকটা অবজেক্ট তৈরি করে ফেললাম, তার অর্থাৎ মাল্টিপল অবজেক্ট কিন্তু আমি তৈরি করতে পারি একটা ক্লাসের মাধ্যমে। আচ্ছা, একটা অবজেক্টের একটা ক্লাস থাকে। যেমন দেখেন এই একটা অবজেক্ট, এর ক্লাস কিন্তু একটাই, পার্সন। এর একটা ক্লাস, এর কিন্তু একটাই ক্লাস, পার্সন। তার মানে একটা অবজেক্টের একটাই ক্লাস থাকে, বাট একটা অবজেক্টের একটা ক্লাস থাকে, বাট একটা ক্লাসের অনেক অবজেক্ট থাকতে পারে। যেমন এই যে পার্সন, এই একটা অবজেক্ট, সাউন্ড একটা অবজেক্ট, সাগর একটা অবজেক্ট। তার মানে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে। একটা ক্লাস একবার ডিফাইন করা যায়। যেমন দেখেন একটা ক্লাস একবার ডিফাইন করা যায়, তার মানে হচ্ছে যে আপনি এই একটা নাম দিয়ে আর কোনো ক্লাস আপনি তৈরি করতে পারবেন না। তো আপনি যদি তৈরি করা ট্রাই করে দেখবেন এরর দিবেন। যদি আমি তৈরি করার চেষ্টা করি, আমি লিখলাম ক্লাস পার্সন, এর অলরেডি দিয়েছে যে ক্লাস কিন্তু অলরেডি ডিফাইন করা আছে জাভাতে। মানে অলরেডি আমি কি এখানে লিখছি, এই জন্য বলছে ক্লাস তুমি আর এই আর তুমি হচ্ছে তুমি এই নামে ক্লাস তৈরি করতে পারবে না। বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের অবজেক্ট একের অধিকবার তৈরি করা যায় এবং প্রয়োজন আছে যখন প্রয়োজন হয়। তার মানে অবজেক্ট কিন্তু অনেকবার তৈরি করা যায়, ঠিক আছে? এই যে আমি দেখাই দিলাম অবজেক্ট কিভাবে তৈরি করা যায়, অনেক অবজেক্ট তৈরি করা যায়, ঠিক আছে? তারপরে ক্লাসের বৈশিষ্ট্য হলো ক্লাসের ইনস্ট্যান্স গুণাবলী বা মেথডের। আচ্ছা, এখন বলছে বৈশিষ্ট্য। ক্লাসের বৈশিষ্ট্য হলো ক্লাসের ইনস্ট্যান্সের গুণাবলী বা মেম্বার ভ্যারিয়েবল। আচ্ছা, এখন এটার বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? যেমন হচ্ছে আপনার বৈশিষ্ট্য বলতে কি বোঝাচ্ছে ওইগুলো একটু দেখে ফেলি। বৈশিষ্ট্য বলতে মেনলি বোঝাচ্ছে এই যে আপনার ভ্যারিয়েবল গুলাকে, এই যে আপনার ভ্যারিয়েবল গুলো, এইগুলো মেনলি আপনার বৈশিষ্ট্য। এই যে ফাংশন, এইগুলো হচ্ছে আপনার বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, ওইগুলো ছিল আপনার বৈশিষ্ট্য। আর এইগুলো হচ্ছে আপনার গুণাবলী। গুণাবলী মানে কি বলতেছে, মনে করেন যে আহ, আপনি নেম কি একটা, নেম হচ্ছে আপনার একটা কমন একটা জিনিস যে একজন মানুষের নেম থাকতে পারে। এটা কি তার একজন বৈশিষ্ট্য, একজন মানুষের যে নেম থাকবে এটা তার বৈশিষ্ট্য। এখন তার নাম কি থাকবে সেটা কিন্তু আলাদা বিষয়, তাই না? এখানে মেনলি যে জিনিসটা বলার ট্রাই করতেছে সেটা হচ্ছে যে আচ্ছা, সো ক্লাসের বৈশিষ্ট্য হলো ক্লাসের, আচ্ছা এটা দেখলাম। এই যে গুণাবলী বা মেম্বার ভ্যারিয়েবল, ক্লাসের বৈশিষ্ট্যগুলো কি, ক্লাসের বৈশিষ্ট্যগুলো কি? এই যে এইগুলো হচ্ছে ক্লাসের বৈশিষ্ট্য। এইগুলো হচ্ছে আপনার ক্লাসের বৈশিষ্ট্য, যে তার ভ্যারিয়েবল, তার ফাংশন, তার যে ভ্যালুগুলো আসছে, এইগুলো হচ্ছে কি ক্লাসের বৈশিষ্ট্য।
ঠিক আছে। তারপর আমরা যদি দেখি এরপরেরটাই কি লিখছে এখানে, যে অবজেক্টের বৈশিষ্ট্য হলো অবজেক্টের গুণাবলী বা মেম্বার ভ্যারিয়েবল। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার অবজেক্টের বৈশিষ্ট্য হচ্ছে অবজেক্টের গুণাবলী বা মেম্বার ভ্যারিয়েবল। মেম্বার ভ্যারিয়েবল। আচ্ছা, সো অবজেক্টের বৈশিষ্ট্য, এটা একটা অবজেক্ট, তাই না? এটা একটা অবজেক্ট না? এখন এই অবজেক্টগুলোর বলতেছে, এই অবজেক্টগুলোর যদি আমরা অবজেক্টের বৈশিষ্ট্য হলো অবজেক্টের গুণাবলী বা মেম্বার ভ্যারিয়েবল। অবজেক্টের গুণাবলী হচ্ছে অবজেক্টের বৈশিষ্ট্য হচ্ছে অবজেক্টের গুণাবলী। গুণাবলী বলতে কি বোঝাচ্ছে দেখেন, গুণাবলী বলতে বোঝাচ্ছে এই যে দেখেন এর মধ্যে যে আপনি ভ্যালুগুলো দিচ্ছেন না, এইগুলো হচ্ছে তার গুণাবলী, বা প্রোগ্রামের ভাষায় এগুলোকে বলা হচ্ছে তার আর্গুমেন্ট। এবং এই যে এইখানে যেটা থাকে, এই যে এইখানে ফাংশনের ভেতরে এইগুলোকে বলা হচ্ছে প্যারামিটার। অর্থাৎ ক্লাস যখন আসতেছে তখন ক্লাসের মধ্যে ফাংশন আছে এগুলোকে বলা হচ্ছে আপনার প্যারামিটার। এবং আপনার অবজেক্টের এইখানে যে যখন আসছে তখন সেগুলোকে বলে হচ্ছে আমরা আর্গুমেন্ট। এইগুলোকে বলা হচ্ছে তার বৈশিষ্ট্য। ঠিক আছে, একটা অবজেক্টের বৈশিষ্ট্য, এটা একটা অবজেক্টের বৈশিষ্ট্য কি, তার নাম হচ্ছে এটা, তার এজ হচ্ছে এইগুলো হচ্ছে মেনলি তার বৈশিষ্ট্য হিসেবে বলতেছে। ঠিক আছে। আচ্ছা, তো ক্লাসের মেথড হলো ক্লাসের ইনস্ট্যান্স এর বৈশিষ্ট্য বা মেম্বার ফাংশন। অবজেক্ট মেথড হলো অবজেক্টের মেথড হলো অবজেক্টের মেথড হলো অবজেক্টের বৈশিষ্ট্য। আচ্ছা, এইটার মানে কি খুব সহজে আপনি বুঝতে পারবেন। এটা মানে ইজি একটা জিনিস, এটা যদি বুঝতে পারেন মানে এটা খুব সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে দেখেন, এইটা একটা কি, এটা একটা অবজেক্ট ছিল, এটা একটা অবজেক্ট ছিল, তাই না? এই অবজেক্টের একটা মেথড, এই দেখেন মেথড, এই মেথডটাকে আমরা যখন কল করছি তখন কি করছে, তার বৈশিষ্ট্য গুণাবলী বা তার ভ্যালুগুলো কিন্তু দিয়ে দিয়েছে। দেখেন এই যে ভ্যালুগুলো কিন্তু দিচ্ছে, তাই না? তো এইটা মেনলি বলা ট্রাই করতেছে যে অবজেক্টের মেথড হচ্ছে অবজেক্টের গুণাবলী বা বৈশিষ্ট্য। আর এখানে কি বলছে ক্লাসেরটাই, ক্লাসের মেথড হলো ক্লাসের ইনস্ট্যান্স এর বৈশিষ্ট্য। ইনস্ট্যান্স কে রে ভাই? ইনস্ট্যান্স তো আমরা ইনস্ট্যান্স হচ্ছে কি, ইনস্ট্যান্স বা অবজেক্ট দুটো কিন্তু সেম জিনিস। ঠিক আছে, দেখেন এই যে বলছে ক্লাসের, দেখেন কি বলতেছে, এইটা হচ্ছে তার ক্লাস। ক্লাসের, আমরা আরেকবার যাই, ক্লাসের মেথড হলো, তার মানে ক্লাসের মেথডে যেতে হবে, আমাদের ক্লাসের মেথড। ক্লাস এইটা, তার মেথড হচ্ছে এইটা। ক্লাসের মেথড হলো ইনস্ট্যান্সের বৈশিষ্ট্য। ইনস্ট্যান্স কে, যখন ক্লাসটাকে কল করা হবে তখন তার ইনস্ট্যান্স কে হবে, ইনস্ট্যান্স তখন কি হয়ে যাবে, তখন কিন্তু এটা কিন্তু ইনস্ট্যান্স হয়ে যাবে, তাই না? ইনস্ট্যান্স। তো ইনস্ট্যান্সের বৈশিষ্ট্য দেখেন, ইনস্ট্যান্সের ভ্যারিয়েবল আসছে না, ভ্যালুগুলো আসছে না, এই ভ্যালুগুলো কার কাছে যাবে, এই ভ্যালুগুলো যাবে হচ্ছে আপনার পার্সন। এই যে পার্সন এই ভ্যারিয়েবল যেমন বা এই এই কনস্ট্রাক্টর বা এই ফাংশনের মধ্যে চলে আসবে। তো বলছে এইগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য, বা হচ্ছে তার কি, তার বৈশিষ্ট্য বা গুণাবলী। এই বৈশিষ্ট্য বা গুণাবলী যখন আপনার মেমোরিতে সেভ হচ্ছে তখন হচ্ছে আপনি কি করতে পারতেছেন, এই যে আপনার তখন এই অবজেক্টকে কল করে ওই ফাংশনের সাহায্যে সে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন। যদি একটু কমপ্লেক্স হয়ে যায় তাহলে যে ব্যাপারটা আপনি যেভাবে এগুলো চিন্তা করতে পারেন বা যেভাবে মনে রাখতে পারেন, মেন কথা আপনাকে 5টা মোড দিতে হবে। প্রথম বিষয় আপনি দেখছেন যে ক্লাসকে দেখাইছি, ক্লাস যখন আপনি লিখতে যাবেন তখন আপনি মনে করবেন কি ইটের ফ্রেমের কথা। ইটের ফ্রেমের একটা ব্লু প্রিন্ট বা টেমপ্লেট, আপনার ক্লাস একটা ব্লু প্রিন্ট বা টেমপ্লেট। ব্লু প্রিন্ট ইট হচ্ছে একটা অবজেক্ট, তার মানে এই ক্লাসের যে ইনস্ট্যান্স থাকবে বা এই ক্লাসের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো একটা হবে একটা অবজেক্ট। ক্লাসের মধ্যে দেখছে অনেকগুলো ভ্যারিয়েবল এবং মেথড থাকে, কিন্তু অবজেক্টের মধ্যে এরকম কোনো ভ্যারিয়েবল মেথড থাকে না। অবজেক্ট কি থাকে, বাস্তব ধর্মী বিভিন্ন জিনিসপত্র যেগুলো ভ্যালুগুলো দেওয়া হয়। ঠিক আছে, ক্লাসে অনেকগুলো কি অবজেক্ট থাকতে পারে, দেখছেন অনেকগুলো অবজেক্ট থাকতে পারে, বাট অবজেক্ট কিন্তু একটাই ক্লাস থাকে। এটা একটা লজিক্যাল ক্লাস এক্সটেনশন এক্সটেনশন
এটা হচ্ছে কি লজিক্যাল এক্সিস্টেন্স, এটা ফিজিক্যাল এক্সিস্টেন্স। লজিক্যাল কেন বলা হচ্ছে, কারণ এটার মধ্যে বিভিন্ন ধরনের লজিক্যাল লিখে রাখছেন, বাট এটার মধ্যে সরাসরি ভ্যালু দিচ্ছেন, এই জন্য বলছে এটা ফিজিক্যাল এক্সিস্টেন্স। আচ্ছা, একটি ক্লাস একবারই ডিফাইন করা যায় দেখালাম, এটা একাধিকবার করা যায়। তো এইগুলো আচ্ছা ক্লাসের বৈশিষ্ট্য, ক্লাসের ইনস্ট্যান্সের গুণাবলী, এগুলো দেখালাম। তো এখানে মেনলি আপনি যেগুলো সহজ, যেগুলো আপনি ভালো করে বুঝতে পারছেন, ওইগুলো আপনি লিখবেন, 5টা লিখতে যথেষ্ট, যেহেতু আপনার হচ্ছে এটা 3-4 মার্কের বেবি। ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা লাস্ট একটা জিনিস দেখে এটা শেষ করে ফেলবো। প্রথম অধ্যায়টা একটু যদি কমপ্লেক্স লাগে বারবার দেখবেন, তাহলে আশা করি সহজ হয়ে যাবে। অথবা যারা আপনি না বুঝেন কোনো টপিক, তখন আপনি চ্যাট জিপিটি আছে, গুগল জিমিনি আছে, এগুলোকে সার্চ করবেন। ঠিক আছে, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, এখন লাস্টে যেটা করবো সেটা হচ্ছে কি, যে আপনার ক্লাস ব্যবহার করে পূর্বক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জাভা প্রোগ্রাম। ঠিক আছে, so আমরা একটা জাভা প্রোগ্রাম তৈরি করবো, সেটা হচ্ছে কি আমাদের আয়তক্ষেত্রের আপনার হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারে। ঠিক আছে, so আমরা নিলাম হচ্ছে এরিয়া, আর এরিয়া, সরি এখানে জাভা লিখতে হবে, ডট জাভা। ওকে, ফার্স্ট কাজ কি, আমাদের ক্লাসকে নিতে হবে, ক্লাসটা নিলাম, তারপরে মেইন ফাংশনে নিব। এখন একটা জিনিস মানে আপনাকে ফার্স্টে বুঝতে হবে, সেটা হচ্ছে কি আমরা কি তৈরি করতে যাচ্ছি, বা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কি বের করতে চলেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আপনাকে বের করতে হয়, তাহলে আপনার কি লাগবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে, আচ্ছা আমরা দেখি তো এটা কি, আরেকবার দেখে ফেলি, ওয়েট আ সেকেন্ড, আমরা সেখানে যাব। ওকে, এখন একটা আয়তক্ষেত্রে যদি ক্ষেত্রফল বের করতে চান, তাহলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কি, এইটা লাগে। এটা কি আপনার হচ্ছে ফার্স্ট লাগবে হচ্ছে তার ভূমি, ভূমি লাগবে, এবং লাগবে কি তার লেন্থটা লাগবে, অর্থাৎ উইথ এবং হাইট লাগবে, তাই না? উইথ এবং হাইট যদি গুণ করেন তাহলে কি হয়, তাহলে কিন্তু আপনি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আপনি পেয়ে যান, তাই না? তার মানে আমাদের মেন বিষয় হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের হচ্ছে আপনার আমাদের হচ্ছে কি লাগবে, আমাদের হচ্ছে তার উইথ লাগবে এবং তার হাইটটা লাগবে। ঠিক আছে, ওকে। এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা প্রোগ্রামটা লিখবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ইউজার কাছ থেকে বলবো যে ভাই তোমার উইথ 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 কত, অর্থাৎ ভূমির দৈর্ঘ্যটা কত এবং তোমার লেন্থটা কত, এই দুইটা তার কাছে আমরা ফার্স্টে জানতে চাইবো। তার মানে আমরা ইনপুট হিসেবে এই জিনিসগুলো নিব। ওকে, আমরা ইনপুট হিসেবে নিব, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু যে দুটো জিনিস লাগবে, আমি বললাম যে একটা হচ্ছে আপনার লাগবে হচ্ছে একটা জিনিস কি, সেটা হচ্ছে লেন্থ লাগবে, LENGHT, লেন্থ এবং উইড লাগবে। এখন এই দুইটা তো এক জায়গায় রাখতে হবে, তাই না? মনে করেন ইউজার দিল 10 এবং 20 দিল, এখন এই দুইটা তো এক জায়গায় আপনাকে রেখে দিতে হবে, না রাখলে তো আপনি এই জিনিসটা হারায় ফেলবেন, বা এই জিনিসটাতে কোনো ক্যালকুলেশন করতে পারবেন না। এই জিনিসটা অবশ্যই আপনাকে কি করতে হবে, এটা রাখতে হবে। তো এই জিনিসটা রাখার জন্য দুটা ভ্যারিয়েবল নিব, একটা হচ্ছে লেন্থের জন্য L এবং উইডের জন্য W। ঠিক আছে, ওকে, নেওয়া শেষ। এখন আমরা বললাম যে আমরা ইউজারের কাছ থেকে আমরা ইনপুটটা নিব। তো ইউজারের কাছ থেকে যদি আমরা ইনপুটটা নিতে চাই, তাহলে জাভাতে একটা জিনিস আছে, সেটা আমাদের ইম্পোর্ট করতে হবে। সো এটা কি, এটা হচ্ছে কি আপনার হচ্ছে জাভা থেকে ইম্পোর্ট করবো, হচ্ছে জাভা থেকে ইউটিলসে যাব। ইউটিলসে যাওয়ার পর আমরা নিব হচ্ছে আপনার স্ক্যানার। এই যে কাজটা করবে যে আপনার যখনই আমরা স্ক্যানারটা ইউজ করবো, তখন ইনপুটে যদি কোনো ভ্যালু দেন, তখন স্ক্যানারের কাজ হবে কি এটাকে সুন্দর করে তুলে নিয়ে চলে আসা। ঠিক আছে, তুলে নিয়ে চলে আসতে পারবে। তো দেখেন আমরা এখন একটা কাজ করবো, সিস্টেম, নর্মালি লিখে আমি, এটা আসতেছে না, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এই প্রিন্ট লাইনের মধ্যে কিছু একটা লিখে দিই যে ইন্টার দ্য ভ্যালু অফ লেন্থ। এইটা লিখার কারণটা কি, বা এটা লিখলে আমাদের লাভটা কি, দেখেন লাভটা কি বুঝতে পারবেন। আমি একটু রান করি, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। এখন কি আসছে এখানে, ইন্টার দ্য ভ্যালু অফ ভ্যালু, ইন্টার দ্য ভ্যালু অফ লেন্থ, মানে লেন্থের ভ্যালুটা আমরা দিব, কিন্তু আমরা কিন্তু দিতে পারতেছি না। দেখেন আমি কিন্তু লিখতেছি, বাট লিখা হচ্ছে না।
এটা পরে এখানে চলে আসছে, বাট এখানে কিন্তু লেখা হচ্ছে না। আচ্ছা, এইটাদের মেন কারণ হচ্ছে আমরা ইউজারকে দেখাইলাম যে তোমাকে এখন কি করতে হবে, একটা ভ্যালু দিতে হবে। এটা জাস্ট বোঝানোর জন্য, এটা যদি না লেখার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন এটা যদি না লিখতাম, আচ্ছা ফার্স্টে আমরা পরের লাইনটা লিখি, তাহলে বুঝতে পারবো এটা। যে আমরা বলছি এল এর মধ্যে, আচ্ছা ফার্স্টে একটা স্ক্যানার অবজেক্ট তৈরি করবো, সেই স্ক্যানার লিখবো ফার্স্টে, তারপরে অবজেক্টের একটা নাম লিখবো, ইনপুট লিখতে পারেন আপনি, ইনপুট লিখতে পারেন বা যা ইচ্ছা লিখতে পারেন, ইনপুট লিখলাম আমি ইনপুট। এখন লিখবো নিউ স্ক্যানার, এবং এর মধ্যে লিখবো সিস্টেম ডট, তার মানে কি সিস্টেম ডট ইন, মানে সিস্টেম থেকে ইনপুট যদি দেওয়া হয়, এই যে এখান থেকে যদি ইনপুট দেওয়া হয়, আইন মানে যে ইনপুট, ঠিক আছে, যদি ইনপুট দেওয়া হয় সেই ইনপুটটা যেন আমি রাখতে পারি, কার মধ্যে রাখতে পারবো বা কে এটাকে কন্ট্রোল করবে, ইনপুট। এখন আমরা যদি একটা কাজ করি যে এল ডট, সরি এল ডট তো না, এল ইকুয়াল টু আমরা ইনপুট ডট নেক্সট নেক্সট ইন্টিজার। আমরা কোনো ভুল করছি আই থিঙ্ক না, ইনপুট ক্যান নট বি রিজলভ। আচ্ছা আচ্ছা, এখানে ইনপুটটা ইনপুট বানান ভুল করছি তো এখানে আসছে। আচ্ছা, তো এখন দেখেন এটা একটা জিনিস বানায় ফেললাম, এখন এটাকে যখনই ব্যবহার করব তখন কি হবে, তখন এক্সপেক্ট করবে বা তখন একটা জিনিস তৈরি করে দেবে এখানে যে আমরা ইনপুট দিতে পারবো, ঠিক আছে। তো দেখেন আমরা কিন্তু এখন ইনপুট দিতে পারবো, সো আমি দেখাই রান করে একবার। এর আগে আমরা কিন্তু ইনপুট দেওয়া যায় নাই, প্রোগ্রাম কিন্তু তখন শেষ। দেখেন এখানে কি হয়েছে, ইন্টার দ্য ভ্যালু অফ লেন্থ, এখন দেওয়ার জন্য কিন্তু এই দেখেন ওয়েট করতেছে, দেখছেন ওয়েট করতেছে, প্রোগ্রাম কিন্তু শেষ হয় নাই, প্রোগ্রাম কিন্তু শেষ হয় না। দেখেন এখন এর মধ্যে আমরা ভ্যালু দিতে পারবো, 20 দিলাম, এখন কিন্তু প্রোগ্রাম শেষ। তার মানে এইটা দেখানোর চেষ্টা করলাম যে আমরা ফার্স্টে লেন্থের ভ্যালুটা দাও, ঠিক আছে, তো লেন্থের ভ্যালুটা দিল। আচ্ছা, তারপরে আমরা আরেকবার লিখবো, সেটা হচ্ছে যে লেন্থের ভ্যালু নিচে, এখন উইথটা দাও। ওকে, এখন আমরা বলবো উইথের ভ্যালুটা দাও, জাস্ট দেখানোর জন্য, যেন ইউজারটা বুঝতে পারে যে এখন উইথের ভ্যালুটা দিতে হবে, ঠিক আছে। তো সেম ভাবে কি করবো, সেম কাজ করবো, যে ডবলের মধ্যে রেখে দেবো ইনপুট ডট নেক্সট ইন, তাহলে ইউজার কি করবে, উইথের ভ্যালুটা দিতে পারবে। এখন আমরা কি জানি যে আমাদের এরিয়া মানে কি, এরিয়া ইকুয়াল টু কি হয়, তো আমরা একটা ভ্যারিয়েবল নিবো, দেখেন এই দুটোকে গুণ করে একবার রাখতে হবে, তাই না, গুণ করে রাখতে হবে, তাহলে তো আমরা এরিয়াটা পাবো। এই জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল নিলাম, ইন্টিজার এরিয়া, এরিয়া। এখন এরিয়ার মধ্যে রাখবো কি, এরিয়ার মধ্যে রাখবো হচ্ছে ডব্লু ইন্টু এল। এখন যদি আমরা এটা সিস্টেম ডট আউট করে দিই, অর্থাৎ এরিয়াটাকে যদি প্রিন্ট করে দিই, তাহলে দেখতে পারবো আমরা পারফেক্টলি আউটপুট পাচ্ছি কেন। এখন রান করলাম, সো ফার্স্টে বলছে যে ইন্টার দ্য ভ্যালু অফ লেন্থ, লেন্থের ভ্যালুটা দিব, লেটস এ 20 দিলাম। তারপর বলছে ইন্টার দ্য ভ্যালু অফ উইথ, উইথের ভ্যালুটা দিব, লেটস এ 30 দিলাম। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, 600, কারণ 20 গুণ 30 করলে 600। এটা ছিল হচ্ছে আপনার এরিয়া, অর্থাৎ আয়তক্ষেত্রের যে আপনার প্রবলেমটা ওইটা। তো এখন দেখি এটা কিভাবে কাজ করতেছে, বা মেমোরিতে এটা রিপ্রেজেন্টেশন, বা আমি যদি বলি এটার হচ্ছে আপনার মেমোরিতে বা আপনার ভিজুয়ালি কিভাবে দেখা যায়। তো প্রথমে যখন এই কাজটা করছি, আপনি প্রোগ্রাম শুরু হবে এখান থেকে, ঠিক আছে। প্রথমে এল এবং ডব্লিউ দেখবে আমাদের কোডে লেখা আছে, তখন কি হবে, এল ইকুয়াল টু নাল, কিছু থাকবে না, এবং ডব্লিউ ইকুয়াল টু কিছুই থাকবে না। এই লাইন আসবে, এই লাইন আসার পর কি হবে, এই জিনিসটা প্রিন্ট করবে, ইন্টার দ্য ভ্যালু অফ লেন্থ, প্রিন্ট করে দেবো। তারপর নেক্সট, তারপর একটা নতুন একটা অবজেক্ট তৈরি করছি, এখানে কিছু হবে না, জাস্ট এই ইনপুটটা যখন আমরা ব্যবহার করবো তখন হবে ইনপুট ডট নেক্সট ইন, তখন কি হবে, ইনপুটে কিছু একটা দিতে পারবো আমরা, দিব, যেটাই দিব সেটা কার মধ্যে যাবে, এল এর মধ্যে যাবে। সো এল এর মধ্যে তখন চলে আসবে, লেটস আমরা এখান থেকে 50 দিছি, তখন এই 50টা এখানে চলে আসলো। তারপর আমরা ডবলের মধ্যে দিছি, সো এই লাইনটা প্রিন্ট হবে, তারপর ডবলের মধ্যে কিছু একটা দিছি, লেটস 20 দিলাম, এই 20টা এর মধ্যে চলে আসবে। এখানে দেখবে আমরা আরেকটা ভ্যারিয়েবল দিছি, দেখবে আমরা আরেকটা ভ্যারিয়েবল দিছি, তখন আরেকটা ভ্যারিয়েবল এখানে চলে আসবে, এরিয়া, এর মধ্যে কিছু থাকবে না। আর পরের লাইন দেখবে যে ডব্লিউ এবং এল গুণ করতে বলছে, ডব্লিউ হচ্ছে 50 আর এল হচ্ছে 20, এদের গুণ করে দেখবে যে কত আসতেছে,
আপনার 1000 আসতেছে, এরকম কিছু একটা আসতেছে। 50, 50 গুণ 2 করলে হয়েছে 0। আচ্ছা ঠিক আছে, যাই কিছু একটা আসবে। তো ওইটার মধ্যে চলে আসবে, এবং পরবর্তীতে এটাকে ব্যবহার করে এটার মধ্যে কি আছে এটাকে প্রিন্ট করে দিচ্ছি, তখন এটা প্রিন্ট করে চলে আসতেছে। সো এই হচ্ছে মেনলি প্রোগ্রামটা। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন। যদি না বুঝতে থাকেন তাহলে আরেকবার রিপিট করেন, অথবা হচ্ছে আপনি গুগল করতে পারেন, চ্যাট জিপিটি করতে পারেন যদি কোনো কনফিউশন থাকে, অথবা আপনি কিন্তু কমেন্ট করতে পারেন। আই উইল ট্রাই টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। ওকে, সো দ্বিতীয় অধ্যায়টা আমরা শীঘ্রই হয়তো কালকে আমরা সবগুলো অধ্যায় শেষ করে ফেলবো। মেন প্রবলেম হবে বা মেন একটু চ্যালেঞ্জ হবে হচ্ছে আপনার থার্ড চ্যাপ্টারটা এবং সেকেন্ড চ্যাপ্টারটা, বাকিগুলো সবই সহজ। ঠিক আছে।